বাংলাদেশ, নেপালের পর ভারতেও এখন জেনজিদের বিক্ষোভ ছড়িয়ে পড়ছে কিনা এবং জেনজিদের বিক্ষোভ যে হারে ছড়িয়ে পড়ছে তাতে সেটা প্রধানমন্ত্রী মোদীর শাসনের অবসান ঘটিয়ে ফেলে কিনা, তাকে একটা বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি করে কিনা, এসব নিয়ে এখন নানা ধরনের বিশ্লেষণ শুরু হয়েছে। ভারতে বিক্ষুব্ধ তরুণরা মিলে ককরোচ জনতা পার্টি নামে যে দল গঠন করেছে সে দল দিল্লিতে বড় ধরনের শোরগোল তৈরি করেছে, তাই শুধু নয়, আরো অনেক শহরেই সেই তরুণদের বিক্ষোভ ছড়িয়ে পড়ার খবর গত দুদিন ধরে আসছে। এখন ভারতে এই পরিস্থিতি আসলে কতটা গুরুতর, সত্যি সরকার কোনো চ্যালেঞ্জের মুখে পড়ছেন কিনা, দক্ষিণ এশিয়ায় জেনজিদের আরো কয়েকটি সফল আন্দোলন মানে সরকার পতনের আন্দোলনের পর ভারতে সেটা গিয়ে উপস্থিত হয়েছে কিনা, সেসব নিয়ে যেমন কথা বলতে চাই, তেমনি বাংলাদেশে আলোচনা হচ্ছে যে প্রধানমন্ত্রী মোদীর সরকার যদি ভারতে পড়ে যায় তাহলে শেখ হাসিনা এবং মোদীর যে পরিকল্পনা বাংলাদেশে শেখ হাসিনা ফিরে আসার কিংবা বাংলাদেশের রাজনীতির বিষয়ে সেসবও ভেস্তে যেতে পারে। কাজেই বাংলাদেশে একটা বড় ধরনের সমর্থন দেখা যাচ্ছে ককরোচ জনতা পার্টির এই আন্দোলনের প্রতি, বিশেষভাবে 2024-এর জুলাই আগস্টে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে অংশ নেওয়া তরুণদের তরফে। এসব নিয়ে আলোচনায় আমার সঙ্গে যুক্ত হয়েছেন ভারতের সিনিয়র সাংবাদিক প্রতিম রঞ্জন বোস। প্রতিম রঞ্জন বোস, আপনাকে স্বাগত জানাই। ভারতে ককরোচ জনতা পার্টির যে আন্দোলন, জেনজিদের যে আন্দোলন শুরু হলো, মানে শুরু তো হয়েছে বেশ কিছুদিন হলো, কিন্তু এখন যে একটা গুরুতর পর্যায়ে গেল দিল্লিতে, এটা আসলে প্রধানমন্ত্রী মোদী তার সরকারের জন্য কতটা চ্যালেঞ্জ? প্রথম কথা হচ্ছে এটা গুরুতর জায়গায় গেল কিনা কে বললো? তো এটা কোনো গুরুতর আন্দোলনই না। মোদী সরকার একমাত্র বড় আন্দোলন ফেস করেছিল হচ্ছে ফার্ম বিল যখন আমাদের এসেছিল এগ্রিকালচার রিফর্মসে, তাতে যে পাঞ্জাবি লবি তারা যেটা করেছিল ওটাকে বলা হতো ফার্মার প্রোটেস্ট, কিন্তু ওটা কোনো ফার্মার প্রোটেস্ট না। পাঞ্জাব আর হরিয়ানার মূলত অত্যন্ত ধনী এবং প্রিভিলেজড লোকেরা তারা তাদের প্রিভিলেজটাকে টিকিয়ে রাখার জন্য করেছিল, এসি টেন্ট ইত্যাদি ইত্যাদি নিয়ে আন্দোলন। এবার জেনজি প্রোটেস্ট যদি মানে কোট আনকোট যদি বলতে যাই তাহলে প্রথম লাদাখে হয়ে গেছে এবং এই সোনাম ওয়াংচুক তার মধ্যে ছিল এবং একটা ভ্যান্ডালিজম, সেটা সঙ্গে সঙ্গে ওরা বন্ধ করে দিয়েছে। দিল্লিতে যেটা হচ্ছে সেটার শুরুর একটা ইস্যু হচ্ছে যে আমাদের যে ইঞ্জিনিয়ারিং আর ডাক্তারির একটা কমন এন্ট্রান্স টেস্ট হয়, নিট বলে, সেটার পেপার লিক হয়েছে, হুইচ ইজ রিয়েলি ব্যাড। তো পেপার তারপরে আবার রিটেস্ট হয়েছে ইত্যাদি, এইটাকে ধরে ওরা ঢুকলো এবং ঢোকার পর এখন ওটা আমরা সবাই জানতাম যে ওটা কোন দিকে যাবে। এই দিল্লিতে যা হয়েছে এটা একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি ফুরানো ফাপানো একটা দেখছেন, এবং আমি গতকাল থেকেই দেখছি বাংলাদেশে একটা হইচই চলছে। আমি কলকাতায় আছি, আমি কলকাতারও 4টে ক্লিপ দেখলাম, গড়িয়াহাটে 4জন লাফাচ্ছে। এর বাইরে সারা ভারতে কেউ বদার না এটা নিয়ে। দ্বিতীয়ত হচ্ছে দিল্লিতে যেটা হয়েছে, ওরা বসেছিল শুরুতে, আপনি যদি ফুটেজ গুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপ মার্কেট, এবং এখানে আমি যতটুকু আমার জানা মতে খবর যা আমি পাই তাতে ওর মধ্যে ওই নিটের ক্যান্ডিডেট বিশেষ ছিল না। যেটা হচ্ছে এই হিউম্যানিটিজ এর ছেলেপিলে তারা গিয়ে ওখানে এক ধরনের করছিল, ঠিক আছে, ফ্যাশনেবল, আই হ্যাভ নাথিং টু সে অ্যাবাউট দ্যাট। এবং কালকে যখন পুলিশ পুরো ব্যাপারটা হতে দিয়েছে, এতদিন ধরে ওকে চেঁচামেচি ওরা করছে, কারণ কিছু তো একটা থাকবে পদ্ধতিগতভাবে যখন আমি করব কোনো কাজ। গতকাল তারা পার্লামেন্টে যাবে, তো পার্লামেন্টে যাবে, আপনি যদি কোনো পিসফুল প্রোটেস্ট করেন তাহলে আপনি যাবেন, আপনাকে যেখানে আটকানো হবে আপনি সেখানে দাঁড়িয়ে যাবেন। এবার ওটার মধ্যে পলিটিক্যাল ঠাগস ঢুকেছে। অ্যাকচুয়ালি এটা একটা তো প্লট যে এটা করব, এটার সঙ্গে এটা ঢোকাবো, তারপরে সবাই ঢুকে যাবে ওর মধ্যে। তো ঠিক তাই হয়েছে, কালকে গেছে এবং পার্লামেন্টের ওখানে তো ওদেরকে যখন আটকেছে তারা ব্যারিকেড ভেঙে ফেলবে ইত্যাদি, টিপিক্যাল পলিটিক্যাল
ঠাগারির মধ্যে ঢুকে যাচ্ছে। সো পুলিশ ওয়াজ রেডি, লাঠিচার্জ করে তুলে দিয়েছে। এখন এটাকে রাখা হচ্ছে কারণ ওর সামনে কিছু একটা সিভিল সোসাইটিকে নিয়ে এসছে, তাই বল প্রয়োগটা আস্তে আস্তে হচ্ছে, স্টেপ ওয়াইজ যাবে। এবার দেখবেন এর মধ্যেই হঠাৎ কালকে একটা পাঞ্জাবের ফার্মার ঢুকে পড়লো, তাদের বক্তব্য হচ্ছে ইন্ডিয়া ইউএস ট্রেড এগ্রিমেন্ট হবে না, তারা বিরোধী, আসতে পারেনি তারা, তাদেরকে আটকে দিয়েছে পাঞ্জাব বর্ডারে। তো সে ট্রেড এগ্রিমেন্ট এখনো হয়নি, মানে সে তো কবে থেকে কথা চলছে। তো এটা ওই পুরনো প্লট, এটা করা হচ্ছে। এবং যেমন পাঞ্জাব ঢুকেছে তার কারণ হচ্ছে পাঞ্জাবে ইলেকশন আছে। আপনি যখন প্লটের কথা বলছেন, মানে এই ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা দেখেন, তিনিও বস্টন ইউনিভার্সিটিতে পড়ালেখা করেন এবং বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা এসবের জেনজি আন্দোলনগুলো বিবেচনা করলেও মানে প্লটের কিন্তু অনেক অনেক রকম নমুনাই দেখা যায়, কিন্তু আন্দোলনগুলো কিন্তু শেষ পর্যন্ত সাফল্য পেয়েছে, সরকার ফেলে দিতে পেরেছে। এই যে সুশীল সমাজের প্রতিনিধিরা তারা গিয়ে যুক্ত হয়েছেন, শুরু হয়েছিল চিফ জাস্টিস একটা মন্তব্য করেছেন, বেকার যুবকদেরকে তেলাপোকা বলেছেন, কাজেই তারা সে প্রতিবাদে শুরু করেছেন, বেকারত্বের বিরুদ্ধে শুরু করেছেন, এখন পরীক্ষার বিষয় নিয়ে কথা বলছেন। তাদের সঙ্গে এসে কৃষক আন্দোলনের ব্যক্তিবর্গ পাঞ্জাব থেকে এসে যুক্ত হওয়ার চেষ্টা করছেন। মানে নমুনাটা তো নানা জায়গায় কালার রেভলিউশনের চেহারাটা যেমন নেয় সেদিকে যাওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে। আপনি তো জানেন যে গত বিশেষ করে 2024-এর পর থেকে মানে দেশে বিদেশে প্রচুর লেখালেখি হয়েছে যে ইন্ডিয়া নেক্সট কিনা, নেপালে হলো, শ্রীলঙ্কায় হলো, বাংলাদেশে হলো, ইন্ডিয়ায় হয় না কেন, ইন্ডিয়ার জেনজিরা কোথায়? তো এটা তার একটা মানে নমুনা হতে যাচ্ছে কিনা? না না, ইন্ডিয়াতে এসব করে বেশি দূর যাওয়া যাবে না। এর আগে আপনি দেখুন, আমাদের যদি আপনি হিস্টোরিক্যালি পলিটিক্যাল প্যাটার্নস দেখেন, আপনি দেখবেন কখনোই নেশন ওয়াইড প্যাটার্ন হয় না। প্রথম কথা হচ্ছে একবারই নেশন ওয়াইড একটা ওয়েভ হয়েছিল রাজীব গান্ধীর সময়, যখন রাজীব গান্ধী হলেন ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পর। তো পরবর্তীতে বলতে পারেন অনেকটা মোদির সেকেন্ড টার্মে এসে হয়েছিল। তো তাছাড়া তাও দেখুন সাউথ থেকে অত নেই, কর্ণাটকের উপাসটা ছিল না। সুতরাং নেশন ওয়াইড হয় না। ইন্দিরা গান্ধীর 77 সালের যে ইলেকশন, সেই ইলেকশনেও অন্ধ্রপ্রদেশ থেকে উনি কিন্তু বিরাটভাবে জিতেছিলেন, সাউথে নর্থ হারিয়ে দিয়েছিলেন। তো এটা আমাদের দেশে এভাবে সম্ভব না। আপনার মনে থাকতে পারে যে 2024-এর ইলেকশনের আগেই সোরস বলেছিল, জর্জ সোরস, যে সে মোদী সরকারকে উৎখাত করে ছাড়বে। এখন দেখুন, লেটাস কাট দ্য চেজ, একেবারে পরিষ্কার কাজের কথায় আসা যাক। বাংলাদেশ, নেপাল অন্য ধরনের দেশ, শ্রীলঙ্কা এগুলোতে অনেক কিছু করা সহজ, ওটা নয়। তবে ভারতকে দুর্বল করার একটা চেষ্টা চলবে, সেটার কারণ হচ্ছে জিওপলিটিক্যাল ওয়ারফেয়ার। এটা খুব স্বাভাবিক। ভারত শক্তিশালী যেহেতু হচ্ছে এবং তার শক্তি প্রদর্শন করতে শুরু করছে অপারেশন সিন্দুর থেকে, তাই জন্যে তাকে আটকানো। এবং আপনি দেখেছেন ব্রহ্মাচারিণী লিখেছে যে দ্য হানিমুন ইজ ওভার, এখন কম্পিটিটার্স। তো এই কম্পিটিশন এটা হতেই হতো একদিন না একদিন, চায়নাকেও হয়েছে, আমরা একটু বেশি পুরো পৃথিবীর কারণে বেশি ফেস করব। তো সেটার জন্য আমরা অনেকটাই প্রিপেয়ার। ডেমোক্রেসি আমাদের এক ধরনের যেমন স্ট্রেংথ, আবার এক ধরনের উইকনেস। তো তার সূত্র ধরে এই জিনিসগুলো হবে। এগুলোকে একটা লোক বস্টন থেকে হঠাৎ চলে এলো আর সঙ্গে সঙ্গে হই হই করে একদল ছেলে পিলে চলে এলো, গোটা ব্যাপারটা রূপকথার মতো না। আপনি ভাবুন না, একটা রাজনীতিবিদের একটা তার ফিল্ড তৈরি করতে, তার অ্যাকসেপ্টেন্স তৈরি করতে কতদিন লাগে। এগুলো ইনস্টাগ্রাম নির্ভর একটা করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে। এটা একটা দূর অব্দি যাবে এবং এটার এবার ডিক্লাইনটা শুরু হবে, কারণ এই যে কালকে যেই না ওরা ভ্যান্ডালিজম করেছে, এক্সপোজটা হয়ে গেছে। সো গভর্নমেন্ট এরপরে ফোর্স অ্যাপ্লাই করবে, স্টেপ ওয়াইজ ফোর্স অ্যাপ্লাই করবে, সরিয়ে দেবে। ও বেশি দূর যেতে পারবে না। এটা ইনস্টাগ্রামকে আপনি ছোট করে দেখলেন বটে, কিন্তু আমি
এখন মনে করতে পারছি না, মানে আমাদের তো বয়স হয়ে গেছে, যে নেপালে এমন এক অ্যাপ ব্যবহার করে আরেক বিদেশ থেকে আসা ব্যক্তি এমন আন্দোলন তো করলেন, সরকার তো নেমে পড়লো। এবং মানে এই ঘটনাগুলো এভাবে ঘটতে পারে এবং দাবিগুলো বদলে যায়, এবং ওই যে নানা শহরে নানা সময় তখন এসব পার্টির নাম দিয়ে ছড়িয়ে পড়তে পারে, সেটা তো বোধহয় বিজেপি সরকারও এক রকমের আঁচ করতে পারছেন। এবং আপনি যে বলছেন জর্জ সোরোস আছেন, কিংবা ভারতের শক্তিমত্তা কমিয়ে আনতে এক রকমের জিওপলিটিক্যাল চেষ্টা শুরু হয়েছে, ব্রহ্মচালানির মতো লোক লিখছেন সেটা, সেসব কারণে মোদী সরকারও তো সাড়া দিল অবশেষে। এখন এই যে মানে মোদী সরকারের স্বাস্থ্যমন্ত্রী তাদের সঙ্গে আলাপ করলেন, প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে পরীক্ষার ব্যবস্থা একেবারে শতভাগ মানে ফুলপ্রুফ হতে হবে, নিশ্চিতভাবেই সেটা তো হতে হবেই। তো এই এই বিষয়টা গুরুতর হওয়ার সেটাও একটা লক্ষণ কিনা, যে সরকার যেভাবে সাড়া দিচ্ছে। আর মার্কিন ডিপ স্টেট তো অনেক সময়ই এমন ভাবে কাজ করতে থাকে যে কাজ অনেক সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে হয়তো টের পাওয়া যায় না। ওদের যেমন ওদের ডিপ স্টেট অফকোর্স বেশি এফিসিয়েন্ট, কিন্তু আমাদেরও তো ডিপ স্টেট আছে। সুতরাং এত এত ব্যাপারটা এত সহজ নয়। আমি অনেক কিছুই দেখতে পাই, অনেক কিছু সম্পর্কে কিছু কিছু জিনিস নিয়ে, যেহেতু জিওপলিটিক্স নিয়ে ডিল করি, তাই অনেক জিনিসকে দেখতে পাই, অনেক কিছুর সঙ্গে যোগাযোগ থাকে। সুতরাং ডিপ স্টেট টু ডিপ স্টেট আপনি একটা জিনিস খেয়াল করেছেন যে কিভাবে আমেরিকান মার্সিনারি ধরা হয়েছে। তো শুধু তাই নয়, কয়েকদিন আগে আপনি জানেন বছরখানেক আগে একজন আমেরিকান মার্সিনারিকে ধরা হলো, যে মিজোরাম দিয়ে ঢুকে মিয়ানমারে সে ট্রেনিং দিত, ড্রোন চালাবার ট্রেনিং দিত এবং ওয়ারফেয়ার শেখাতো। সে 2 বছর ধরে যাচ্ছিল, 2 বছর ধরে যাওয়ার পর তাকে ধরা হলো। তার মানে 2 বছর ধরে ফাইল রেডি করা হয়েছে। এবং একটা জিনিস যদি খেয়াল করে থাকেন, সে জেলে তো গেল, জেলে যাওয়ার পর কোনো খবর নেই বহুদিন। হঠাৎ কিছুদিন আগে একটা ছবি সারফেস করলো যে সেই ভদ্রলোকের ভীষণ খাবার অসুবিধে, এবং তার সে চায় যে কি যেন খাবার টাবার আনাবে, সেইটা খাইয়ে তিহারে তার খাওয়ার পছন্দ হচ্ছে না। এই যে গোটা ছবি এবং ছবিটা বেরোলো, খবরটা বেরোলো, আমার কাছে রিডিং হচ্ছে দুটো। এক, বলা যে কারণ কারণ ওকে ধরার পরই কিন্তু গড় ছুটেছিল দেখা করতে ফরেন মিনিস্ট্রিতে, তো বলা যে ও এখানেই আছে, আর ছবিটা দিয়ে ও যে তিহারেই আছে সেটা দেখান, আর ভালো আছে এগুলো দেখানো। এবং তারপরেই খেয়াল করুন, আমাদের নেপাল বর্ডার থেকে একজন ধরা পড়লো হঠাৎ করে। কেমন? সো এমন মানে এতটা ওরকম যেগুলো অন্যান্য জায়গায় করা যায়, ওগুলো আমাদের সঙ্গে ওরকম ভাবে হয় না। অনেক চেষ্টা হয়েছে, অনেক কিছু হয়েছে, ওইভাবে হয় না। দ্বিতীয়ত হচ্ছে যেটা বলছিলাম, যে বাংলাদেশ, পাকিস্তান, নেপালের সঙ্গে আমাদের কিসে তফাৎ আছে। যেমন ধরুন, আমি একবার আপনাকে বললাম যে ৭৭-এর যে ইলেকশন যেটাতে ইন্দিরা গান্ধী হেরে গেলেন, সেটাতেও কিন্তু রেজাল্ট ইউনিফর্ম না সব জায়গায়। সেকেন্ড হচ্ছে, ধরুন এই যে দেশগুলোর, আপনি শ্রীলঙ্কাটা একটু আলাদা, সেখানে গণতন্ত্রগুলো একটু উইক থাকে এই সব জায়গাগুলোতে যেখানে যেখানে ঘটেছে। প্লাস আপনি খেয়াল করে দেখবেন, ইউথ পপুলেশন ইজ ভেরি হাই। যে টোটাল ফার্টিলিটি রেট বাংলাদেশের, নেপালের খুব হাই। তো ফলে এই সব জায়গায়, এবং এগুলো ইউনিটারি কান্ট্রি, ছোট ছোট ইউনিটারি কান্ট্রি, যার ফলে ট্যাকল করাটা অনেক ইজি ফর সামওয়ান এন্ড টু স্প্রেড দ্যাট। কিন্তু আমাদের মতো দেশে কি হয়, এত বড়, এবং তার ধরুন পশ্চিমবঙ্গের টোটাল ফার্টিলিটি রেট চীনের থেকে নিচে, কলকাতার টোটাল ফার্টিলিটি রেট, কলকাতার পপুলেশন শ্রিঙ্ক করছে, পশ্চিমবঙ্গের সব শহরে পপুলেশন কমছে। তো এখানে ইউথ রিপ্রেজেন্টেশন অনেক কম। শুধু পশ্চিমবঙ্গ না, পশ্চিমবঙ্গ, সাউথ, দেশের বেশিরভাগ জায়গা, 3টে হিন্দি স্টেট বাদ দিলে পরে। তো এইরকম একটা মাল্টি ডাইমেনশনাল জায়গাতে ওই জিনিসগুলো হয় না। আর পলিটিক্সটা এখানে অনেক বেশি স্ট্রং, যেটা এই দেশগুলোর তুলনায়, যার ফলে এখানে ওই জিনিসটা করাটা এত সহজ না। ডিসরাপ্ট করা হবে, চেষ্টা করা হবে। কি করা হবে আপনাকে আমি বলছি, এরপরে কোন প্রসঙ্গটা উঠবে। যেমন ধরুন, আমাদের যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ হলো ইলেকটোরাল রোলের, এখনো চলছে।
তো হঠাৎ একটা পড়লাম যে কোত্থেকে তিনজন নাকি একটা ইউএন কি ওই যেমন এসেছিল বাংলাদেশে, ওরকম কোথায় কি একটা বলেছে যে এটাতে তারা খুশি নয়। এখন ব্যাপারটা হচ্ছে তারা খুশি হোক আর না হোক আমাদের আর কিছু এসে যায় না। এই জিনিসগুলো করা হচ্ছে কারণ ধরুন ওরা ডেমোক্রেসি র্যাঙ্কিং এ ইন্ডিয়াকে পেছিয়ে নিয়ে এসে একবার বোধহয় আফগানিস্তানের সমান টমান কিছু একটা করেছে। কেমন হংকং এর থেকে নিচে করেছে তো আমি জানি, প্রেস ফ্রিডম টেস্ট ফ্রিডম সব কমিয়েছে। হংকং সম্পর্কে আমার খুব সমক অভিজ্ঞতা আছে, সেই জন্য আমি উদাহরণ দিচ্ছি। তো ফলে কি হচ্ছে যে এটা ও যা যা করার ছিল অলরেডি হাত থেকে বেরিয়ে গেছে অস্ত্রগুলো। এখন দেখবেন এটার পর কি হবে। এটার পর একটা চেষ্টা করা হবে এটার থ্রুতে একটু নাক গলিয়ে বলা এইখানে ডেমোক্রেসি নেই। এবং আমার দেশে আসলে গোটা ঘটনাটা কিসে ঘটছে জানেন, সেটা হচ্ছে যে সেটা কংগ্রেস ভারতবর্ষে কি হয়েছে, বিজেপি এমন ভাবে উঠে এসছে যে সেই 60-এর দশকে ছিল, 60-70-এর দশক অব্দি ছিল একচেটিয়া কংগ্রেস। তো তারপরে স্প্লিন্টার হতে 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 কংগ্রেস গেল এক সময় শুকিয়ে, বিজেপি উঠে এসে দেশ জুড়ে হয়ে গেল। এখন 28টা না 29টা রাজ্যের ভেতর 20টাতে বিজেপি, 21টাতে বিজেপি। এই যে কংগ্রেস তার জায়গাটা কিছুতে তৈরি করতে পারছে না। উচিত হচ্ছে বিজেপি কংগ্রেস হবে। কংগ্রেসের রাজনীতি, অপোজিশন রাজনীতিটা যেহেতু খারাপ হয়ে গেছে, যার ফলে অপোজিশন রাজনীতি এই ধরনের আনকনস্টিটিউশনাল ফোর্সের ওপর ডিপেন্ড করছে। এবং আমি সরাসরি কংগ্রেসকে দোষ দিচ্ছি। আপনার মনে থাকতে পারে যে কানাইয়া কুমার এবং যেটাকে আমাদের এখানে লুজলি বলা হয় টুকরে টুকরে গ্যাং, কেমন, তো সেই জেএনইউ থেকে আপনি দেখবেন এরা এন্ড করলো কোথায়, কংগ্রেসে। কংগ্রেস ভারতবর্ষের সব থেকে পুরনো ন্যাশনালিস্ট দল। এই জায়গাটা থেকে যদি একটু বাংলাদেশে যাই, যে সত্যিই তো মানে আমরা যখন বড় হয়েছি কংগ্রেসই ভারতের একমাত্র দল, মানে মানে সেটাই মানে সারা ভারত সর্বভারতীয় একমাত্র দল। সেখান থেকে কংগ্রেসের আসলে কোনো পরিসরই আর বাকি নাই। এরকম একটা পরিস্থিতিতে আপনি বলছেন আসলে মানে ভারতের গণতান্ত্রিক পরিস্থিতিটাতেও সেটার একটা চাপ পড়ছে যে একটা সক্রিয় বিরোধী দল নাই। সেটা যেমন এসব আন্দোলনে একটা খুব গুরুতর ভূমিকা নিয়ে ফেলতে পারে বা প্রভাব ফেলতে পারে, সেটার কথা আপনি বলছিলেন। এইখান থেকে যদি আমি একটু বাংলাদেশে যাই, বাংলাদেশে যে আওয়ামী লীগের পরিসর তৈরি করতে মোদী সরকার সক্রিয় হয়ে মানে হয়েছেন বা সে কারণেই শেখ হাসিনাকে তারা রেখেছেন, এই তত্ত্বগুলো যারা বিশ্বাস করেন, মনে করেন এবং শেখ হাসিনার ফেরার ঘোষণার পেছনে সরাসরি ভারতের হাত আছে সেটা যারা বলছেন, সেখানে আপনি কতটা সত্যতা দেখেন? আজকেও পিনাকি ভট্টাচার্য কিন্তু স্ট্যাটাস দিয়েছেন যে ভারত এবং হাসিনা দুইজনের জন্যই ভালো হবে, তিনি ডিসেম্বরে ফিরে আসছেন এবং তিনি ডিসেম্বরে ফিরে এসে কারাগারে যাবেন। এক রকমের মানে ভবিষ্যৎবাণী করেছেন যে শেখ হাসিনা ফিরতে পারছেন। শেখ হাসিনা তো নিশ্চয়ই ভারতের সমর্থন ছাড়া এমন একটা ঘোষণা দেন নাই। ভারতের সেই অবস্থানে ভারতের রাজনৈতিক পরিস্থিতিটা টালমাটাল হয়ে গেলে কোনো পরিবর্তন চলে আসতে পারে কিনা? না না, প্রথম মানে সামহাও আমি জানি না বাংলাদেশে বা কোথাও একটা বিশ্বাস আছে যে টালমাটাল হয়ে যাবে। আমাদের মানে আমাদের এখানে বিশ্বাস করুন, আমাদের এখানে এটা নিয়ে আমরা শুরু থেকেই কনসার্ন থাকবো, কি হচ্ছে না সেটা অন্য প্রশ্ন, কিন্তু এটা নিয়ে কোনো টালমাটাল হওয়ার কোনো পরিস্থিতিই নেই। মানে আমি বলছি তো যে ফার্মার অ্যাজিটেশনে যদি ধরুন অন আ স্কেল অফ 10 অ্যাজিটেশনাল ইন্টেন্সিটিতে অন আ স্কেল অফ 10 ধরুন ফার্মার অ্যাজিটেশন যদি 7 কিংবা 8 হয়, তাহলে এটা 2 কি 2.5, এর দুটোর মানে এর কোনো অ্যাজিটেশনাল জায়গায় নেই। আর ভারতবর্ষে এই ধরনের জিনিস যদি হয়, হতে পারে, আমি এখনো কিছু তো একেবারে বলা যায় না, কিন্তু এইটুকু বলতে পারি এই ধরনের কোনো জিনিস ভারতবর্ষে কোনোদিন হয়নি। যদি এরকম কোনো একটা ঘটনা ঘটে সেটা খুবই নতুন ব্যাপার হবে। ভারতের অতীত যত রকমের পলিটিক্যাল ট্রেন্ডস আছে, যা যা হিউম্যান ইন্ডিকেটার্স আছে, সব কটাকে ডিফাই করতে হবে। সো ব্যাক টু দ্য টপিক, এবং এখানে একটা পরিষ্কার পরিচ্ছন্ন ইলেকশন হয় সবকিছু করে, এখানে কেউ জোর করে ক্ষমতায় থাকে না। সুতরাং আমি যেটা অপোজিশন সম্পর্কে বলেছি, সেটা অপোজিশন যে তারা যে পলিটিক্সটা করবে সেই এটা তাদের অযোগ্যতা, যার ফলে অপোজিশন আনকনস্টিটিউশনাল ফোর্সকে দিয়ে দিচ্ছে গিয়ে ওই ওই ওর মধ্যে ওই কি নাম ককরোচ পার্টির মধ্যে তারা ঢুকে পড়ছে, হুইচ ইজ মানে এটা ফালতু। যে তোমার নিজের ক্ষমতা নেই, তুমি অন্য ভাড়াটে গুন্ডা করে তুমি করতে যাচ্ছ।
ব্যাক এবার এখানের সঙ্গে বাংলাদেশে কি হবে অ্যাবাউট হাসিনা এবং ইন্ডিয়া। প্রথম কথা হচ্ছে বাংলাদেশ দুটো দেশ, সরাসরি দুটো দেশ। আমি অনেক দিন ধরে ট্র্যাক করেছি এবং আমার ধারণা 15 বছর 10 বছর আগেও একটু অন্যরকম ছিল যে না এখানে ইকোনমিক ডেভেলপমেন্ট হবে এবং দেশটা তৈরি হবে, নেশন বিল্ডিং হবে ইত্যাদি। আমি এখন খুব কনফিডেন্ট এটা একটা দেশই নয়, এটা দুটো দেশ। কেমন এর নেশন বিল্ডিংই হয়নি, এটা হওয়া অসম্ভব ব্যাপার। আমি আজকেও একটা ক্লিপ দেখছিলাম যেখানে একজন বলছেন যে আমরা যদি পাকিস্তানের সঙ্গে থাকতাম তাহলে কত সুবিধে হতো। এখন আমাদের এখানে কেউ ওপেনলি এসে আমরা যদি ইংরেজের কলোনি হতাম তাহলে কত সুবিধে হতো যদি বলে, সে গালাগালি খাবেই খাবে। কেমন তো সুতরাং এমনি মুখের কথায় বলছেন, বাড়িতে বলছেন, সেটা অন্য প্রশ্ন। তো বাংলাদেশ দুটো দেশ, একদল পাকিস্তানের সঙ্গে যেতে চায়, একদল পাকিস্তান হতে চায়, আর একদল হয়তোবা হতে চায় না। কেমন কারণ এরকম একটা পরিস্থিতি, সেই জায়গার থেকে বাংলাদেশকে ব্যালেন্সে, বাংলাদেশের পলিটিক্যাল ব্যালেন্স রাখতে গেলে পরে আওয়ামী লীগ ছাড়া গতি নেই। আমি কিন্তু আপনাকে আবারও বলছি 2 বছর আগেও কি 3 বছর আগেও আমি কিন্তু মনে করতাম যে আওয়ামী লীগ কেন, আমরা মানে অন্যান্য যে দলগুলো আছে তাদেরকে দেখা যাক। হ্যাঁ, ইভেন আই ওয়াজ ওপেন টু জামাত। আমার তো কিছু এসে যায় না, আমি তো আউটসাইডার, আমি তো ডিল করব বিজনেসের মতো। কিন্তু আমরা যে 24টা হলো সেটা আমার চোখ খুলে দিল যে বাংলাদেশটা কিন্তু দেশ নয়, এখানে পুরো দুটো ভাগ। তো এইটা যদি হয়, এবার দেশটাকে ভেঙে দুটুকরো করার দায়িত্ব একে তুমি এখানে বসো ওখানে বসো এরকম, এটা তো হতে পারে না। তাহলে এই দেশটা যদি কোন রকম একটা পলিটিক্যাল ব্যালেন্সে থাকতে হয় তাহলে আওয়ামী লীগকে থাকতেই হবে। এবং অফকোর্স আমার যেহেতু লক্ষ্য দেশটা ব্যালেন্সড থাকুক, আমার এটাই লক্ষ্য যে দেশটা মানে মারামারি কাটাকাটি না হোক, এরা একটা জায়গায় থাকুক। মানে আমি বলতে চাইছি একটা আফগানিস্তান হয়ে যাক, কি পাকিস্তান যেন না হয়। পাকিস্তান অফকোর্স করতে দেওয়া হোক, মানে আমরা কোনোভাবে করতে দিতে চাইবো না, সব রকম ফোর্স অ্যাপ্লাই হবে যাতে না হয়। তো সুতরাং সেটা করার জন্য এখানে আওয়ামী লীগ অ্যাজ আ ব্যালেন্সিং ফোর্স দরকার। এই অবধি তো যদি দরকার থাকে আর ভারত যদি তাকে ব্যাক করে তাহলে আমার তো কোনো এর মধ্যে কোনো ক্ষতির ব্যাপার নেই, ব্যাক তো করবেই, কেন করবে না। বরং 24 চোখ খুলে দিল যে না এখানে ওকে রাখতেই হবে, ও সরে গেলেই বিপদ, পুরোটা পড়ে যায় এরা। তার মানে আপনার বিশ্লেষণ বলে যে ভারত এক রকমের সে অবস্থানে, মানে ভারত সরকার রাষ্ট্র হিসেবে সে অবস্থানে, মানে আপনার মতো ভারত সরকার রাষ্ট্রেরও একটা রিয়ালাইজেশন হয়েছে যে রাখতেই হবে। দেখুন এখন ভারত সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর অমিত শাহ দুজনে মিলে একা ঘরে বসে কি আলোচনা করছেন এর তো আমার কোনো অ্যাক্সেস নেই। তো আপনি ভালো করেই জানেন মোদী ইন্টারভিউ দেন না, আর ভোটের সময় কিছু করেন, তাছাড়া উনি করেন না। তো এখন ফলে আমি এটুকু বলতে পারি যে আমার যতদূর, আমার যোগ্যতায় আমার যতদূর জানা আছে, আমি সিকিউরিটি এস্টাবলিশমেন্টে, ডিপ্লোম্যাটিক এস্টাবলিশমেন্টে আমি যা কথা বলি দেখি, তাতে এটা নিয়ে কোনো সন্দেহ আমি কোনোদিন, আমি গত 2 বছরে দেখিনি। আমরা টেস্ট করতে ভেবেছিলাম একটা দ্বিমত, ইভেন আপনাকে আমি বলছি এখানে একটা দ্বিমত ছিল দ্যাট হু কুড বি বেটার অল্টারনেটিভ টু, মানে আমাদের এটা অফকোর্স তো এটা তারা অসম্ভব একটা সত্যি যে একটা দল ক্ষমতায় সারা জীবন থাকতে পারেন, এটা তো বাস্তব। তাহলে অন্য আর কারা? সেক্ষেত্রে এরকমও ছিল, আমি বলছি না কোন দিক থেকে এসছে, যে জামাত ইজ বেটার দ্যান বিএনপি। কেমন তো এই অবধি এখানে একটা আছে, এগুলো কোনোটা ফাইনাল নয় কিন্তু, কারণ আপনি মনে রাখবেন যে পুরোটা মানে দেশের মত সেটাই যেটা প্রধানমন্ত্রী ঠিক করবেন শেষে গিয়ে, কিন্তু তার আগে তার কাছ অব্দি যে মতগুলো যেতে থাকে সেই মতগুলোর আমি কথা বলছি, তার কাছে যে তাকে যে বাস্কেটটা দেওয়া হয়। তো সেখানে এটাও ছিল যে জামাত ইজ বেটার দ্যান বিএনপি। কেমন বিএনপি ক্যানট বি ট্রাস্টেড, আবার অন্য একটা দিক হচ্ছে যে জামাত ক্যানট বি ট্রাস্টেড। হ্যাঁ, তো
এরকম একটা পরিস্থিতিতে এখানে মানে আমরা আসলে মানে এটা সত্যি কথা যে অপশনলেস। আপনি দেখুন বিএনপি কে রীতিমতো রেড কার্পেট দিয়ে আনা হল, কেমন বিএনপি প্রতি সরকার আগ বাড়িয়ে আমি বলেছি যে বেশি হচ্ছে এখানে, তুমি একেবারে এসো আমার এখানে করে লাভ নেই। এইটাই হচ্ছে শেষ প্রশ্ন, অদ্ভুত সত্যি কথা। আপনার কি মনে হয় ভারতের যে অপশন নাই এই ব্যালেন্সে রাখা ছাড়া, কিংবা ভারতের যে আসলে বাংলাদেশকে পাকিস্তান হয়ে যেতে দেওয়ার সুযোগ নাই, আপনি তো খুব স্পষ্ট করে আজকে বললেন, সেই অপশনলেস মানে নিরুপায় সিচুয়েশনটা কি ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে বোঝাতে পেরেছে, কিংবা বিশ্বের অন্য পরাশক্তিগুলোকে বোঝাতে পেরেছে? মানে ডিপ স্টেটের খেলা বাংলাদেশে, সে নিয়েও তো অনেক আলাপ হয়েছে। দেখুন, হয়তো আপনি যেভাবে জিওপলিটিক্সকে দেখেন আর আমি যেভাবে জিওপলিটিক্সকে দেখি, এই দুটোর মধ্যে একটা তফাৎ হচ্ছে সেটা হচ্ছে আমি রিজিওনাল পাওয়ার শুধু না, বে অফ বেঙ্গলে আমরা রীতিমতো স্ট্রিং অফ পালস বানানো হচ্ছে। আপনি যদি আমার পোর্টগুলো দেখেন, আন্ডামান নেভাল পোর্ট, আমার গ্রেট নিকোবর পোর্ট, ট্রান্সশিপমেন্ট পোর্ট বলা হচ্ছে, এগুলো মিলিটারি স্ট্র্যাটেজিক ইউজ থাকবে। করতে করতে গিয়ে মালাক্কান স্ট্রেইটে সাবাং ইন্দোনেশিয়ার সঙ্গে, কেমন লাক্ষাদ্বীপেও একই কাজ করছি আমরা। তো আর কেরালাতে শুরু হয়ে গেছে ট্রান্সশিপমেন্ট পোর্ট, সুতরাং ডিপসি পোর্ট গুলো। তো এই যে গোটা জিনিসটা হচ্ছে, তার মানে বে অফ বেঙ্গলকে আমরা ম্যাসিভলি প্রোটেক্ট করতে চাইছি মিলিটারি, কেমন। তো এবার আমেরিকা এসছে, আমেরিকার একটা ইন্টারেস্ট আছে, চায়নারও একটা ইন্টারেস্ট আছে। চায়নার ইন্টারেস্ট কি আছে এটা সবাই জানে, যে মালাক্কান স্ট্রেটটা যেহেতু ইন্ডিয়ার দখলে থাকে ওই জায়গাটা, তাই জন্যে এই আরেকটা রাস্তা খোলা, ওদিকে একটা গাদার পোর্ট খুলেছে, এই ইত্যাদি, এগুলো এলিমেন্টারি। এখন প্রশ্নটা হচ্ছে যে অন্যরা এসে করবে, ভারত এর সঙ্গে ল্যাজুড়ের মতো, একবারে এর সঙ্গে ল্যাজুড়ের মতো, ওর সঙ্গে ল্যাজুড়ের মতো হয়ে চলবে, ব্যাপারটা এরকম নয়। কিন্তু আপনি দেখুন 71 সালে আমরা কিভাবে রাশিয়ার সঙ্গে ডিল মানে এগ্রিমেন্টে চলে এসে এবং আমেরিকার বিরুদ্ধে চলে গেছি। সেটা 71 সালের ভারত করেছে, সে তখন তার পভার্টি লেভেল ছিল 55% প্লাস, কেমন। এটা আরেকটা ভারত। তো এই সুতরাং সে কিন্তু ওভাবে ছাড়বে না, আর সেটা অন্যরাও সেটা জানে। এবং সে কারণেই ধরুন ইন্দোনেশিয়া কেন ভারতের সঙ্গে টাই আপ করছে, স্ট্র্যাটেজিক টাই আপ করছে, বা অস্ট্রেলিয়া কেন ভারতের সঙ্গে আসছে, জাপান কেন ভারতের সঙ্গে থাকে। আপনার বাংলাদেশে তো জাপানও খুব ইম্পর্টেন্ট, তো জাপান তো ভারতের সঙ্গে রয়েছে, আপনি দেখুন না কত ইনভেস্টমেন্ট করছে, নর্থ ইস্টে করছে, এখানে করছে। তো ব্যাপারগুলো এভাবে হবে না। সব যে কেউ বললো ওখানে গিয়ে আমি চলে যাব, সে যতই শক্তিমান হোক, কিন্তু এটা আমারও শক্তির জায়গা, তাই জন্য শেষ অব্দি এখানে দর কষাকষি হতে থাকবে একটা, কেমন। যদি দর কষাকষি না, তাতে ধরুন দর কষাকষিতে হলো না, একটা উদাহরণ দিয়ে আমি আপনার এই গোটা আলোচনাটাকে শেষ করছি। ভারতের শত্রু দেশকে এক কথায় পাকিস্তান, এক কথায়। তো পাকিস্তানকে তো আমেরিকা প্রপ আপ করেছে, প্রচুর টাকা দিয়েছে এক সময়, আফগানিস্তানে যুদ্ধ করো, সেই টাকা দিয়ে পাকিস্তান ভারতে টেরোরিজম করেছে, ওরা চোখ বুজে থেকেছে। এমনকি অপারেশন সিন্দুর অত্যন্ত সাকসেসফুল, তারপরও সেটাকে ন্যারেটিভ চেঞ্জ করছে, কারণ ও F-16টা টেররের এগেনস্টে ব্যবহার করার কথা, সেটা ইন্ডিয়ার এগেনস্টে করেছে। অনেক রকমের গন্ডগোল আছে। কিন্তু দেখুন এত কিছু করে ওদের নিউক্লিয়ার হেড গুলো আমেরিকা প্রোটেকশনে থাকে ওখানে, এত কিছু করে ইন্ডিয়ার মিসাইল মারা বন্ধ করা গেছে কি? যায়নি। পাকিস্তানটা জ্বলছে, বন্ধ হয়েছে। সুতরাং এরকম নয় যে এটা হলে ওটা, ওটা হলে ওটা, ওটা হলে এর সঙ্গে যাবে, ওটা নয়। ইটস নট আ স্মল কান্ট্রি অ্যান্ড ইটস আ পাওয়ারফুল নেশন। তো ওভাবে হবে না ব্যাপারগুলো। অসংখ্য ধন্যবাদ প্রতিম রঞ্জন বোস। আমার মনে হয় খুব স্পষ্ট করে আপনি আসলে এই কৌশলগুলোর বর্ণনা দিলেন। অনেক ধন্যবাদ। ধন্যবাদ দর্শক যারা